একজন রাষ্ট্রনায়ক বীরোত্তম মেজর জেনারেল জিয়াউর রহমান, তাকে নিয়ে যত ন্যারেটিভই থাকুক, যত নেতিবাচক কথাই বাজারে প্রচলিত হোক, আমরা যদি জিজ্ঞেস করি বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ সফল রাষ্ট্রনায়ককে, জিয়াউর রহমানের চেয়ে ভালো পারফরমেন্স আর কারো পাওয়া যায় না। আমরা যতভাবেই নেতিবাচক কথা বলি, উনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছেন, অনেক কথা ব্লা ব্লা। এক্সট্রা জুডিশিয়াল কিলিং না তো মানে কোর্ট মার্শাল করে অনেককে মেরেছেন, এ ধরনের। আমরা এইভাবে চিন্তা করি যে অভ্যুত্থানের ফলে একজন রাষ্ট্রপতি মারা গেছে, অভ্যুত্থানের অনেকগুলা ইভেন্ট ঘটেছে, তো সেরকম একটি জায়গাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে তো রক্তপাত বা বিচার দরকার আছে। কারণ আমাদেরকে চেগুই ভাড়া বলেছিলেন যে অত্যাচারী শাসককে পতন ও প্রতিস্থাপন করতে হলে নতুন শাসককে অত্যাচারী হতে হয়। একজন জিয়াউর রহমানকে আপনি যেভাবেই ব্যাখ্যা করবেন না কেন, আমরা যখন দেখি যে তিনি 5 বছর একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে যখন শহীদ হন, তার শহীদ হওয়ার পরে যখন আমরা দেখি যে তার কোনো সম্পদ নেই, তখন আমরা বুঝতে পারি যে উনি রাষ্ট্রপতি হয়ে যা করছেন রাষ্ট্রের জন্য করছেন। সিদ্ধান্তে ভুল হতে পারে, কিন্তু লক্ষ্যটা কখনোই নিজের লাভবান হওয়ার জায়গা ছিল না। একজন জিয়াউর রহমানের চাচাতো ভাই, আপন ভাই, মামাতো ভাই কাউকে আমরা চিনি না। তার মানে বুঝতে হবে উনি কখনো স্বজনপ্রীতিকে প্রশ্রয় দেননি। তার সততা আসলে অনুকরণীয়, তার দেশপ্রেম অবশ্যই অনুকরণীয়। এই কিউরিয়াস মাইন্ডের আমি দেশপ্রেমের জায়গা থেকে নয়, রাষ্ট্রের একজন নাগরিক হয়ে, ইতিহাসের ছাত্র হয়ে, সঠিক ইতিহাসটা জানার ক্ষুধা থেকেই এই ইতিহাসগুলো জানতে হয়েছে। তো আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনি কীভাবে বুঝবেন একজন সরকারি কর্মকর্তা সে দুর্নীতিবাজ নাকি সে দুর্নীতিবাজ নয়, সহজ সমাধান। তার সম্পদের পরিচয় নেওয়া, তার লাইফস্টাইল দেখা, সে কত টাকা ব্যয় করে আর কত টাকা সে আয় করে, আর তার স্থিতি সম্পদ কত। আবার আরেকটি স্পেসিফিক যদি হই, যেহেতু আমি প্রকৌশলী, একজন সৎ প্রকৌশলী বলতে ভালো প্রকৌশলী, দায়িত্বশীল প্রকৌশলী মানে কি? আমি মনে করি দায়িত্বশীল প্রকৌশলী মানে হচ্ছে যে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে। একজন প্রকৌশলীর প্রধান দায়িত্বটা কি? জনগণকে যে সার্ভিসটা আমরা দেই সেটা ঠিকাদারের কাছ থেকে গুণগত মান পারফেক্টলি বুঝে নেওয়া, এটাই দায়িত্ব। তো যে ইঞ্জিনিয়ারের সাথে ঠিকাদারের খুব ভালো সম্পর্ক থাকে, এটা হতে পারে ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার দুজনে খুব ভালো মানুষ এর জন্য, কিন্তু যে প্রকৌশলীর সাথে ম্যাক্সিমাম ঠিকাদারের খুব ভালো সম্পর্ক থাকে, তখন বুঝে নিতে হবে সেখানে দুর্নীতি আছে। একইভাবে যদি একজন ইঞ্জিনিয়ারের সাথে মোটামুটি সিংহভাগ ঠিকাদারদের সাথেই খারাপ সম্পর্ক বিদ্যমান থাকে, বা ওই ইঞ্জিনিয়ারকে নিয়ে ম্যাক্সিমাম ঠিকাদারই নেতিবাচক কথা বলে, তাহলে বুঝতে হবে ওই ইঞ্জিনিয়ার তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে। আমার দুর্ভাগ্য, আমার পারফরমেন্স এর ভিত্তিতে কোনো প্রমোশনের ব্যবস্থা নেই। তারপরেও যদি অ্যাটলিস্ট পারফরমেন্সটাকে মাপার কোনো ব্যবস্থা থাকতো, তারপরেও আমাদেরকে আমার অথরিটি প্রতি বছরে একটা করে রিপোর্ট দেন, গোপনীয় প্রতিবেদন পাঠান। তো সেই গোপনীয় প্রতিবেদনটা থাকে আসলে অনেকটা গদ বাঁধা, মানে যদি ওই কর্তার মন সন্তুষ্ট করে চলা যায় তাহলে ভালো রিপোর্ট, আর যদি খারাপ করে চলা যায় তাহলে খারাপ রিপোর্ট।
ওইটা আসলে মাপকাঠি হয়ে দাঁড়ায় ব্যক্তিগত সম্পর্ক দিয়ে। বাস্তবতা হচ্ছে এটা। অথচ আমাদের এখানে এমন এমন কিছু কর্মকর্তা মাঝে মাঝে পড়ে যায় যারা সম্পূর্ণ ঠিকাদারের কথায় প্রকৌশলীকে মাপেন, যে গ্রাহকের স্বার্থ রক্ষা করা হলো কিনা সেটা নিয়ে মাপেন না, সেটা দিয়ে জাজ করেন না যে উনি আসলে কেমন ইঞ্জিনিয়ার বা কেমন দায়িত্বশীল। একজন প্রকৌশলীর সাথে যদি অধিকাংশ ঠিকাদারদেরই মতবিরোধ থাকে বা অপছন্দ থাকে, একজন প্রকৌশলী যদি গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেন এবং ঠিকাদাররা যারা অনেক ক্ষমতাশালী হয়ে থাকে, অনেক টাকাওয়ালা হয়ে থাকে, তাদের এগেনস্টে বা তাদের ব্যাপারে দৃঢ় থাকতে চান, তখন তাকে রাজনৈতিক ন্যায্য সাপোর্ট নিতে হয়। ন্যায্য সাপোর্ট কোনটা? ধরেন আমি যে গ্রাহককে সেবা দিই, সেই গ্রাহকের সাথে আমার সম্পর্কটা তৈরি করে দেয় জনপ্রতিনিধি, অর্থাৎ জনপ্রতিনিধি ওই গ্রাহকের সাইডটা আমাকে দেয় যে ওই জায়গায় এই কাজটা করতে হবে। তো আমি যদি গ্রাহকের ফরে কাজ করি আর গ্রাহকটা যেহেতু জনপ্রতিনিধি পাঠায়, তো সাধারণত আমি জনপ্রতিনিধির থ্রুতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করে সর্বোচ্চ লেভেলের সার্ভিসটা আদায় করে নেওয়ার চেষ্টা করেছি। তো সেটা করতে গিয়ে লুটেরাদের চক্ষুশীল অনেক আগে দিক থেকেই ছিলাম। তো আমার বিগত যে নির্বাহী প্রকৌশলী স্যার ছিলেন, উনি অত্যন্ত সৎ থাকার কারণে সিন্ডিকেট থেকে শুরু করে লুটেরা ঠিকাদারদের দৌরত্বটা অনেক অংশেই কমে গিয়েছিল, একদম নাইর পর্যায়েই চলে গিয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন প্রকৌশলী আসেন, তিনি 1 বছর আগেও উপসহকারী প্রকৌশলী মানে আমার পদে ছিলেন, সেটা কোনো সমস্যা না। প্রবলেম হচ্ছে উনি যদি এরকম হন যে চাকরি আছে আর 1.5 বছর বা 2 বছর, ওই চেয়ারে বসার জন্য কোনো টেবিলে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট খরচ করে 2 বছরের জন্য নির্বাহী প্রকৌশলী হয়েছে, সো ওই যে টাকা, সেই টাকার টার্গেটটা ফিল আপ করতে হবে, এই ধরনের স্ট্রেস যিনি রাখেন। এবং নির্বাহী প্রকৌশলীর পদ যেহেতু চাইলেই ট্রান্সফার করে স্টেশন চেঞ্জ করা যায় না, আর চাকরিও আছে 1.5 বছর, কাজেই ওই যে টার্গেটের টাকাটা এখান থেকে আর্ন করতে হবে, কাজেই এখানকার যে এক্সিস্টিং বাধাগুলো আছে সেগুলোকে দমন করতে হবে। তো যদি একজন ইঞ্জিনিয়ার 6 বছর ধরে সৎ থাকেন, মানে জনগণের মানে সেবার পক্ষে থাকেন, এবং লাস্ট 2 বছর যদি একজন সৎ সিনিয়র নির্বাহী প্রকৌশলীর সান্নিধ্য পান, তো সে কিন্তু অত্যন্ত দেশপ্রেমিক সৎ হয়ে ওঠে। আর সেই মানুষের পক্ষেই সম্ভব হয় রাষ্ট্রের প্রতিটা সমস্যা চোখে পড়া, আর তার পক্ষেই সম্ভব হয় এইটা বুঝতে পারা যেভাবে বাংলাদেশ চলছিল, আর যদি এই বছর মানে এই 5 বছর যদি বিগত পতিত সরকার পূর্ণ করে যেতে পারত, তাহলে যেটা দাঁড়াতো সেটা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে নিয়ে আমরা কোনো আশা করতে পারতাম না। তারা না পেত নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছে মর্যাদা, না অর্জন পেত ন্যূনতম মানবিক অধিকার সংরক্ষিত হতো, জাস্ট কাশ্মীর বা মায়ানমার রোহিঙ্গাদের মতো একটা জীবন নিশ্চিতভাবে আমরা পতিত হতে যাচ্ছিলাম। বলে এই বিষয়গুলো কি সব চোখে ধরা পড়ে না? না। যেই চোখের মধ্যে সর্বদা শেখ মুজিবের হাওয়া ঘোরে, যে অন্তরের মধ্যে সবসময় শেখ হাসিনার চাটুকারিতা আর শেখ মুজিবের আদর্শিক বয়ান চলে সবসময়, সেই অন্তরে বা সেই চোখে এগুলো ধরা পড়ে না। তো আমি আমার কর্মক্ষেত্রের যারা আমার আশেপাশে আছেন, এখানে তথ্যগুলি পাওয়া যাবে। আমি আসলে গত 2-3 বছর ধরেই আমি উদ্গ্রীব ছিলাম একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমার দেশটা কোন দিকে যাচ্ছে, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে কী ঢুকানো হচ্ছে। রাষ্ট্রটা স্বাধীন বটে, কিন্তু রাষ্ট্রের যিনি প্রধান তিনি পরাধীন।
তার মানে রাষ্ট্রই পরাধীন। ছোট থেকে ছোট একটা দাবি আদায় করতে গিয়েও মানুষ মরতে হয়েছে। এর মানে হচ্ছে মেসেজটা এইভাবে দেওয়া যে তোরা গোলামের জাতি, যা দিব তা নিয়ে সন্তুষ্ট থাকবে, কিছু চাইতে আসবি না, আসলে মেরে ফেলব। এই ধরনের একটা জায়গা আমাদেরকে নেওয়া হচ্ছে গ্র্যাজুয়ালি। আমরা তো পরাধীন তো হচ্ছে আমরা উই আর গোয়িং টু বি রোহিঙ্গা। সো এইটা আমি রাষ্ট্রের এমন একটা জায়গা থেকে আমি দেখছি যে জায়গা থেকে সব দেখা যায়। কাজেই যখন কোনো একজন রাজনৈতিক দলের নেতা বলেছিলেন সকল নাগরিকদের উদ্দেশ্যে নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন, আমার গণসত্তা, যেই সত্তায় মিলে গণ অভ্যুত্থান হয়, সে আমার সত্তা ওই দিনই অ্যাক্টিভ হয়ে যায়। আমি ওই দিন থেকেই সুযোগ খুঁজি যে কবে আমি রাজপথে নেমে যাব এই অবৈধ এবং পরাধীন স্বৈরাচার, সাইকোলজিক্যালি সিক, প্যাথোলজিক্যালি লায়ার শেখ হাসিনার পতনে আমি নেমে পড়ব। তো আমি গত 28 অক্টোবর সেটার জন্য আশা করেছিলাম, কিন্তু সেদিন সে রাজনৈতিক দলটা নির্ভীক এবং দৃঢ়তা এর কোনো কিছুই দেখাতে সক্ষম হননি। আমি বৈষম্যবিরোধী আন্দোলনের 7ই জুলাই যখন প্রথম বাংলা ব্লকেট কর্মসূচিতে ছেলেপেলে কোরাসের সাথে বলে লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আমি সরকারি চাকরিতে প্রবেশের ঠিক 1 মাস আগে আমার পুলিশ ভেরিফিকেশন চলছিল। তখন 2018 কোটা সংস্কার আন্দোলন চলছিল। তখন মতিয়া চৌধুরী সংসদে দাঁড়িয়ে ছাত্রদেরকে বা আন্দোলনকারীদেরকে রাজাকার বলে অবহিত করে। আমার সেই পুলিশ ভেরিফিকেশন চলাকালীন সময় আমি ফেসবুকে মতিয়া চৌধুরীকে অত্যন্ত গালাগালি করে একটা পোস্ট দেই, যা আমার যে সহকর্মীগুলা অপেক্ষমান আমার সাথে চাকরিতে একসাথে ঢুকবে, তাদের ভেরিফিকেশন চলছে, এরকম 10 জন ফোন দিয়ে আমাকে অনুরোধ করে, ভাই পোস্টটা সরিয়ে দেন। আমি সরাই। অর্থাৎ কোটার ব্যাপারটা আমার খুব সেন্সিটিভ একটা জায়গায় আছে। এই কোটা না থাকলে আজকে আমার পরিচয়টা অন্য কিছু হতো। যাই হোক, সেদিকে না গেলাম। তো আমি যে বলেছিলাম গণ অভ্যুত্থানে আমি অংশ নিয়েছি, ব্যাপারটা এরকম না যে আমি 3 আগস্ট রাস্তায় চলে গেছি। ইটস নট দ্যাট। আমি 7ই জুলাই ফেসবুকে প্রথম পোস্ট দিই। এই 6 বছরের মধ্যে কিন্তু সরকার বিরোধী বা কোনো ধরনের এই ধরনের কোনো বিষয় নিয়ে কোনো পোস্টই দিই না। তারপরে 14ই জুলাই যেদিন রাজাকারে নাতিপুতি বলে, সেদিন থেকে পরিপূর্ণভাবে অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হয়ে যাই। আমি প্রস্তুত হয়ে যাই রাস্তায় নামার জন্য। কারণ গণ অভ্যুত্থান মানে গণ, সেখানে আমিও আছি, আমি এই আম পাবলিকও আছি। এই আমি আম পাবলিক যেদিন রাস্তায় নামবো সেদিন শেখ হাসিনা পলাবে, এটাই হলো বাস্তবতা। এই আম পাবলিককে নামানোর জন্যই রাজনৈতিক দলগুলা বছরের পর বছর চেষ্টা করেছে। তো এই আম পাবলিকটা ফাইনালি যেদিন ঘুম ভেঙেছে সেদিন শেখ হাসিনাকে ভাগতে হয়েছে। এখানে যারা সোশ্যাল অ্যাক্টিভিটি করেন, বিভিন্ন টক শোয়ে কথা বলেন, তাদের অনেক বড় একটা ভূমিকা আছে আমাকে রাজনৈতিকভাবে এত সচেতন করে তোলার পেছনে। তো আমি 14ই জুলাই ইনডাইরেক্টলি শেখ হাসিনার অবৈধ আদেশ পালন করতে ডিনাই করার জন্য আমি ছাত্রছাত্রীদেরকে মানে অন্যান্য সরকারি কর্মকর্তাদেরকে আহ্বান জানাই। আমি আবু সাইদ মারা যাওয়ার পরে শেখ হাসিনার দাসত্বকে অস্বীকার করি এবং ওকে আমি বলি তোকে প্রধানমন্ত্রী হিসেবে আমি মানি না সে ক্ষমতা থাকাকালীন অবস্থায়। এটা শুধু তার পক্ষেই সম্ভব যে বোঝে সত্য কেমন, সত্যের পাওয়ার কেমন এবং সত্যের মহত্ব কোথায়। তো আমি আমার সম্ভাব্য ঝুঁকি জেনেই এটা করেছি। আমি সরকারের অংশ, কাজেই আমি জানি এখানে কি হতে পারে আমার। আবার আমি এটাও জানি
এই আমি যদি অ্যাক্টিভ না হই এর পতন হবে না, আমার যা হয় হবে। সর্বোচ্চ সংখ্যক মানুষকে, যারা আমার গণ্ডির মধ্যে আছে, আমার 5,000 ফ্রেন্ড লিস্টের মধ্যে আছে, এই মানুষগুলোকে যখন একজন সরকারি কর্মকর্তা ছাত্রজনদের পাশে থাকতে আহ্বান জানাবে, স্বাভাবিকভাবে সে মানুষগুলো ইনফ্লুয়েন্স হবে যে ঘরে বসে থাকার সেও রাস্তা নামবে। সো আমি মনে করি যে আমি এই সিগনিফিক্যান্ট কাজটা করতে পেরেছি। আমি সোশ্যাল অ্যাক্টিভিটিতে অনেক মানুষকে এনগেজ করতে পেরেছি, সেটা আমার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখলেই বোঝা যাবে। জুলাই মাস থেকে শুরু করে আগস্ট মাস পর্যন্ত। তারপরেও অনেক আওয়ামী লীগের সাথে অনেকের সাথে ডিবেট হয়েছে, অনেকের সাথে কথা কাটাকাটি হয়েছে ভার্চুয়ালি। বিশেষ করে আমি যখন সরকারের একটা ডিপার্টমেন্টের বা সরকারের একটা সরকারি প্রতিষ্ঠানের একটা দপ্তর প্রধান, একটা উপজেলা লেভেলে, স্বাভাবিকভাবেই আমার সাথে ক্ষমতাশীল দলের রাজনৈতিক ম্যাক্সিমাম ব্যক্তিবর্গের সাথেই আমার যোগাযোগ থাকবে বা আমার ফেসবুকে থাকবে, এটা স্বাভাবিক। তো আমি শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের পক্ষে চলে যাই, এই বিষয়টা নিয়ে অনেক আওয়ামী লীগের সাথে আমার ডিবেট হলেও আমাকে নিগৃহীত করার উদ্দেশ্যে অভিযোগ আকারে কোনো আওয়ামী লীগার আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি। আমাকে নিগৃহীত করার কাজে লেগে পড়েন আমার নির্বাহী প্রকৌশলী। তিনি, আমাদের একটা মারাত্মক ভয়ঙ্কর একটা সিন্ডিকেট আছে এখানে, যে সিন্ডিকেটটা একটু আগে বলেছিলাম যে একটা সময় খুব একটা অ্যাক্টিভ ছিল না। আমাদের নির্বাহী প্রকৌশলী স্যার সৎ ছিল আগের, তো মানে মাঝখানে 2-3 মাসে তাদের খুব ড্যাম গেছে আর কি। তো এই নির্বাহী প্রকৌশলী তাদের সাথে একসাথে হয়ে আমাকে নিগৃহীত করার কাজে লেগে পড়ে এবং জুলাই মাসের অ্যাক্টিভিটিকে তারা সুযোগ হিসাবে নেয় আমার বিরুদ্ধে। আমার ফেসবুকের স্ক্রিনশট পুরো ভোলার আওয়ামী লীগের সকল মহলে ছড়িয়ে দেয়, ডিপার্টমেন্টে অফিসিয়ালি লিখিতভাবে চিঠি অভিযোগ আকারে দেয় শেখ হাসিনাকে আমি কটূক্তি করেছি। আমার অফিসে সন্ত্রাসী ঠিকাদাররা আসে আমাকে মারার জন্য, আরেক পক্ষ চাঁদা দাবি করে 2 লক্ষ টাকা অন্যথায় মামলা করবে, আরেক সাংবাদিক ফোন দিচ্ছে, আরেক আবার থানা থেকে ফোন দিচ্ছে, মানে হুলস্থুল একটা অবস্থা। তো যে অভিযোগপত্রটা দেওয়া হয়েছে সেটা অভিযোগকারী নাম লেখেননি, কিন্তু যে ভিতরে যা লিখেছেন সেখানে 2টা ব্যাপার স্পষ্ট হয়ে যায়। একটা হচ্ছে উনি একজন ঠিকাদার, আর দ্বিতীয়টা হচ্ছে একটা শব্দ বা একটা বাক্য লিখেছে, যে বাক্যটা আমার সাথে একজন ঠিকাদারের সাথেই ঘটেছিল। কাজে আমি তখন নিশ্চিত হয়ে যাই তিনি কে। তিনি কোনো আওয়ামী লীগের লোক না, তিনি একজন বিএনপির নামধারী লুটেরা ঠিকাদার, যে শেখ হাসিনার পুরো সময় ধরে দেদারসে ঠিকাদারি করেছেন, বিল্ডিং করেছেন, 5 তলা বিল্ডিং উঠিয়ে ফেলেছেন। শেখ হাসিনা থাকা অবস্থায় আমরা যখন আন্দোলন নিয়ে থাকি সে বিশ্বাস করেনি যে শেখ হাসিনা পতন হবে। সে একজন আন্দোলনকারী দেশপ্রেমিক একজন মানুষকে নিগৃহীত করার উদ্দেশ্যে শেখ হাসিনাকে কটূক্তির একটা অভিযোগ তিনি দেন, যার সুস্পষ্ট প্রমাণ আমি সংযুক্ত করেছি, সুস্পষ্ট ডকুমেন্ট আমার কাছে আছে। আমি গত 1 ডিসেম্বর একটি সংবাদ সম্মেলন করেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম। আমি গণ-অভ্যুত্থানে অংশ নেওয়াতেই আমার সাথে আমার ডিপার্টমেন্টের লুটেরা চক্র ও সিন্ডিকেট মিলে আমাকে নিগৃহীত করার চেষ্টা করছে। আমি আমার তদন্ত চেয়েছি এবং বিচার চেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে কেউ কোনো রেসপন্স করেনি এবং আমার দিনের পর দিন চলে গেছে। আমি কোনো ব্যক্তির কাছে গিয়ে এই ব্যাপারটা কোনো সমাধান পাবো বিশ্বাস করিনি, কারণ এখানে সরকার লাগবে আমার সাথে। আমি পরবর্তী আলোচনা যাওয়ার আগে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কি ভাইরাল হতে চাই কিনা। আমি এইভাবে উত্তর দিব বরঞ্চ যে এই বাংলাদেশে আপনি সর্বনিম্ন চাকরি করে, মানে 4র্থ শ্রেণীতে চাকরি করে বা 3য় শ্রেণীর চাকরি করে এমন কাউকে আপনি কনভিন্স করতে পারবেন যে ভাই তুমি ভাইরাল হওয়ার বিনিময়ে তোমার গভর্নমেন্ট জবটাকে লিখে ফেলবে? আশা করি উত্তরটা পেয়েছেন। আমি আওয়ামী লীগের আমলে কীভাবে সরকারি চাকরি পেলাম, দেখেন পিএসসি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা এই প্রশ্নটা করতেন না। তো যাদের আইডিয়া নেই তাদেরকে বলে আসলে পিএসসির মাধ্যমে মেধায় এবং যোগ্যতার চাকরি পাওয়া সম্ভব। আমার শুধু ভয় ছিল পুলিশ ভেরিফিকেশন নিয়ে, এর জন্য আমি কখনো অ্যাপ্লাই করিনি। আমি 2016 সালে 16 সালের শেষের দিকে এসে প্রথমে অ্যাপ্লাই করেছি। এটা জানার পরে যে আমার কোনো ফৌজদারি অপরাধ না থাকলে
আদালতের মাধ্যমে আমার চাকরি ফিরিয়ে আনা সম্ভব, এই সম্ভাবনার উপরে ভিত্তি করে মানে আমি ধরে নিয়েছিলাম যে আমার আদালতে যাওয়া লাগতে পারে, কিন্তু যাওয়া লাগেনি, বাই চান্স আলহামদুলিল্লাহ ভালো। তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি সরকারি চাকরি করে সংবাদ সম্মেলন করতে পারি কিনা, বা যেই প্রক্রিয়ার মাধ্যমে আমি আমার সমস্যার কথা বলছি এটা কি কোনো প্রক্রিয়া প্রসেস কিনা। আমি উত্তরটা এইভাবে দিব, আমি গণ অভ্যুত্থানে কোনো আইন মেনে অংশ নিইনি, 1। 2, সংবিধানে স্পষ্ট বলা আছে যে আমি জনগণের বেতন পাই, এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমার আত্মা কেঁদে উঠেছে। ভাই আমার এমনিতেই ঘরবাড়ি নাই, তার উপরে যদি দেশটাও না থাকে, আমি বুঝি ওই ইয়াকে কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, কিন্তু তারপরে সেখান থেকে মানুষের মনে শান্তি আছে নাই, রোহিঙ্গাদের নাই। তো আমি স্বাধীন দেশের নাগরিক, এটা আমার অনেক বড় একটা অর্জন, সম্পদ। এটাও যদি হারিয়ে ফেলি তা থাকবে কি আর, তাই আমি রাস্তায় নেমেছিলাম। এখন সারা বাংলাদেশ যদি একত্রে যদি বলে আমি অন্যায় করেছি, আমি এটা মানবো না, কারণ আমি সরকারের কথা মানতে বাধ্য, অবৈধ সরকারের কথা মানতে বাধ্য না। এই কাজটা যদি সবাই আমরা আরও আগে করতাম, এই শেখ হাসিনা এতদিন আমাদের এই দেশটার উপরে এই স্টিমরোলার চালাতে পারতো না। আজকে দুর্ভাগ্যজনকভাবে আমি যখন দেখি সংবাদ সম্মেলন করে ওরা উল্টা আমাকে মানে আমার দিকে ইঙ্গিত করে বলছে যে সরকারি কর্মকর্তারা পারে এভাবে আন্দোলনে নামতে। কি অদ্ভুত দেশ, কি অদ্ভুত আমরা। আমাদের তো সরকারি কর্মকর্তাকে প্রশ্ন করা উচিত যে তোমরা কেন নামনি, রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক আমার মানুষকে মারা হচ্ছে, এটা কি সহ্য করার মতো কোনো ব্যাপার? তো পরবর্তী আলোচনার শুরুর প্রথমে আমি আমাকে নিজেকে ধিক্কার জানাই এই দেশবাসীকে, কারণ আমাকে নিজের সম্পর্কে, নিজের বাহাদুরি সম্পর্কে কথা বলার জন্য ভিডিও বানাতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক, খুব এম্বারাসিং। একজন আমার মতো মানুষ, আমি আসলে এটা খুব কঠিন যে নিজের সম্পর্কে এই ব্যাপারগুলোর সম্পর্কে কথা বলা। জুলাইতে আমি কি করেছি, মানে মনে হচ্ছে যে আমি কারোর কাছে তেল দিতে যাচ্ছি বা কারোর কাছ থেকে কিছু পেতে যাচ্ছি। না রে ভাই, আমি কারোর কাছ থেকে কিছু পাওয়ার জন্য তো এটা করিনি, তাহলে তো এতদিন পেতামই। এতদিন কোনো পথ চেয়ার কিছু কি পেয়েছি, না কিছুর জন্য কিছু চেয়েছি? চাইনি তো। বিশ্বাস করতে হবে যে এই রাষ্ট্রে দেশপ্রেমিক মানুষ আছে, পাবলিককে সেবা দেওয়ার মানুষ আছে, এটা বিশ্বাস করতে হবে। আর সেটা না হলে আসতে হবে, তদন্তে সাথে থাকতে হবে, দেখতে হবে। আমার ভাই মাথায় ঘাড় দুইটা না, মানে মাথা দুটা না, যে আমি রাষ্ট্রের সর্বনিম্ন অফিসার হয়ে সর্বোচ্চ অফিসারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করব। আমি রাষ্ট্রীয় সবার মাঝখানে গিয়ে আমি মিথ্যা কথা বলবো সংবাদ সম্মেলনে? ইজ ইট পসিবল? আমাদের মতো মানুষের সম্মানটাই গুরুত্বপূর্ণ। এই শুধু সম্মানের জন্যই আজকে এত কথা বলছি। আমাকে যদি বলা হতো যে তুমি গণ অভ্যুত্থানে অংশ নিয়েছো থেকে তুমি শৃঙ্খলা ভঙ্গ করে তুমি বাদ, আমি একটি শব্দ করতাম না, আমি টু শব্দ করতাম না। কিন্তু তারা তো সেটা করছে না। তারা তো আমার গায়ে ভুয়া, মিথ্যা, বানোয়াট, অপবাদের ট্যাগ, চুরির ট্যাগ, দুর্নীতিবাজের ট্যাগ লাগিয়ে দিচ্ছে আমাকে। এটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। মৃত্যু তো ওই দিনই আমি কবুল করে নিয়েছিলাম, মরি নেই, বেঁচে আছি, এটা তো ভাগ্য, বোনাস। সো আমার পক্ষে সম্ভব না কম্প্রোমাইজ করা এই ব্যাপারে। যারা যারা আমাকে নিগৃহীত করার কাজে লেগেছে, এদের বিচার করবে, নয়তো আমি নিজে আইন হাতে তুলে নিব। আমাকে সেই জায়গায় নিতে বাধ্য করবেন না। ধন্যবাদ।